সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খবরটি জেনেছেন যে করোনায় 201 দিনে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে। বাংলাদেশ একদিনে করোনায় এত মৃত্যু এর আগে আর দেখেনি। এই যে এত লোক মারা যাচ্ছে, সেটি কেন? চিকিৎসার অপ্রতুলতা রয়েছে, আইসিইউ নেই, নেজাল ক্যানোলা নেই, সংকট আছে, কিংবা মানুষ বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে? সমস্যা কোথায়? বেঁচে থাকার উপায় কি? আসুন আমরা আজ সংশ্লিষ্টদের বিশেষজ্ঞদের কাছ থেকে জানি সেসব উপায়। জনতন্ত্রে গণতন্ত্রে আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, রয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর সাবেক সভাপতি জনাব অধ্যাপক ডক্টর রশিদি মাহবুব, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক ও চিকিৎসক জনাব ডক্টর বুরল নজরুল ইসলাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব অধ্যাপক ডক্টর রশিদি মাহবুব, আপনাকে দিয়ে। এই যে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কেন? রশিদি মাহবুব, আপনাকে দিয়ে এই যে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আমাদের অক্ষমতা, আমরা এটাকে কন্ট্রোল করতে পারছি না, সেজন্যই বাড়ছে। এবং আমি খুবই দুঃখিত, আপনাদের কারো কাছে টেলিভিশন চালু আছে, একটু কাইন্ডলি আলোচকদের বাসায় একটু টেলিভিশনের সাউন্ড মিউট করবেন কাইন্ডলি। আছে জানি না, সুতরাং সেই জায়গাটায় বলতে গেলে যে বাড়ছে এটা সত্য। সেটা একটা মিউটেশন হয়েছে আপাতত ইয়ার প্রেক্ষাপটে, একটা ভ্যারিয়েন্ট আসছে যেটা ইন্ডিয়াতে প্রথম দেখা দেয় এবং সমস্ত বিশ্বব্যাপী আছে, এবং এটা হাইলি ভোলাটাইল বলবো এবং ইনফেকশাস, যে প্রতিনিয়ত এটা করে যাচ্ছে। এবং আমরা এটা প্রথম পাই যখন ইন্ডিয়া থেকে আমাদের দেশে প্রথম আপনার বর্ডার গুলো যে পোরাস দিয়ে যখন ঢোকে, এবং আমাদের যদিও সর্বাত্মক চেষ্টা সরকারের সমর্থন অনুযায়ী করেছে, কিন্তু দ্যাট ওয়াজ নট সাফিসিয়েন্ট এনাফ। এবং এখানে যারা রুগী তাদের সচেতনতারও একটা অভাব ছিল। দুটো মিলে আপনারা সেটা দেখেছেন যে আমাদের যে 4000 মাইল বর্ডার আছে তার মধ্যে অন্তত 200-3000 মাইল, যেটা আপনি সাতক্ষীরা বেল্ট থেকে শুরু করে আপ টু আমার সিলেটের তামাবিল পর্যন্ত, এই জায়গাটাতেই এটা প্রিডোমিনিয়েন্ট হচ্ছে। পরবর্তীকালে ওখান থেকে এখন এটা ঢাকামুখী হয়েছে, আমরা লকডাউন করে দিয়েছে সরকার, কিন্তু যে সংক্রামক কমানো সেটা কিন্তু আমাদের পক্ষে ততখানি হয়তো সম্ভব হয় নাই, সেই প্রেক্ষাপটে এটা বাড়ছে। আপনি আর একটা জিজ্ঞেসেন, সেটা হলো যে আপনার এটার মৃত্যুটা কেন হচ্ছে। মৃত্যুটার জন্য যদি আমরা দায়ী বলি, ডেফিনেটলি আমাদের হাসপাতালগুলো অতটা উন্নত না, তবু আমরা মোটামুটি প্রথম ধাপটা আমরা ম্যানেজ করতে পারছিলাম, কিন্তু দ্বিতীয় ধাপটা এসে যেই জায়গাগুলোতে এটা ছড়াচ্ছে সেখানে আমাদের প্রস্তুতিরও একটা কি বলে যে গাফিলতি আছে, এবং জনগণেরও সচেতনের অভাব আছে, কারণ তারা ঠিক সময় আসছে না। সবকিছু মিলে যে জায়গাটা আসছে, আমি মনে করি এটা ব্যর্থতা, সার্বিক ব্যর্থতা আমাদের সবার জন্য। এবং আরেকটা হচ্ছে যে আমরা যে সময়টা পাইছিলাম, ইউরোপে কিন্তু অনেক জায়গায় তখন ভ্যাকসিনেশনটা হয়ে গেছিল, কারণ এটার একটা রক্ষা কবচ ছিল ভ্যাকসিনেশন। যদিও ডেল্টা ভ্যারিয়েন্টে ভ্যাকসিনেশনে কতটুকু কার্যকরিতা তা নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু মর্টালিটি অনেক কমায় আনছে। কারণ আমাদের যারা এখন ইনফেক্টেড যারা হচ্ছে, 2টা ডোজ যারা নিয়েছে, তারা কিন্তু মর্টালিটিতে এখনো আমার এখানে সেইভাবে হয়নি। তো সুতরাং ব্যর্থতা কিন্তু আমাদের সবাই। সুতরাং সেই জায়গা থেকে আমাদের আজকে তাড়াতে হচ্ছে। সরকার লকডাউন ঘোষণা করেছে, সর্বাত্মক চেষ্টা করেছে, জনগণকে দিয়ে যে মাস্ক, ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, প্রিভেন্টিভ যে মেজারগুলো সেগুলো প্রয়োগেরও চেষ্টা করছে, কিন্তু তা দিয়ে এটা এখন পর্যন্ত যেটাকে আমরা বলি কন্ট্রোলেবল আনতে পারি নাই। কারণ যাদেরকে পরীক্ষা করা হচ্ছে তাদের প্রায় 30%ই এখানে পজিটিভ দেখা যায়। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হিসাবে 5% যদি হয় তখন এটা বলা যায় কন্ট্রোল। সুতরাং সেই সার্বিক ব্যবস্থা পথে আমরা এখন বিপর্যস্ত অবস্থায় আছি। এবং বিভিন্ন জায়গায় আপনারা যারা সংবাদ মাধ্যম তারা দেখাচ্ছেন
যে বেড দিতে পারছে না, অক্সিজেনের কিছুটা প্রবলেম হচ্ছে, ইভেন 2-4টা জায়গায় হৃদয় বিদারক যে জিনিস সেটা হচ্ছে তাদেরকে গাছতলায় রাখতে হচ্ছে। তো এই জিনিসগুলো ব্যক্তিগত পর্যায়ে তো খুবই মর্মাহত, জাতিগত পর্যায়ে নিজেদেরকে এখন অতি দুর্বল বলে মনে হচ্ছে। এই প্রেক্ষাপটে কি করা যাবে সেটা রাষ্ট্র, সরকার, জনগণের ইচ্ছে অনুযায়ী প্রত্যাশা যদি করে, তবে একটা এর মধ্যে শত সিদ্ধান্ত, স্বাস্থ্যবিধি মানে এটা যেমন আমাদের প্রিভেন্টিভের একটা দরকার, কিন্তু ভ্যাকসিনেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ। এবং শুধু যদি ভ্যাকসিনেশন না দিতে পারেন উইদিন ডিসেম্বর যদি আমাদের জনগণকে ভ্যাকসিনেটেড না করা যায়, তাইলে এখন তো খালি দেখছি আমরা রোগ বাড়া এবং মরণাপন্ন, কিন্তু তখন কিন্তু অর্থনৈতিক বিপর্যয় চলে আসবে, কারণ এই ভেরিয়েন্ট কাউকে কিন্তু তখন বাদ দিবে না। সুতরাং আমার মনে হচ্ছে সর্বাত্মক চেষ্টা করা আমাদের ভ্যাকসিনের জন্য। ভ্যাকসিন নিয়ে অনেক কথা আছে, সেই কথা বাদ দিয়ে আমাদের সক্ষমতা ছিল কি ছিল না তাদের তর্কাতর্কি হতে পারে, কিন্তু নিজের যেহেতু ভ্যাকসিন নাই, কিনতে গিয়ে আমি বাজারে পাচ্ছি না, ভিক্ষা চেয়েও আমরা পাবে না, সবাই আমার পররাষ্ট্রমন্ত্রীর মতো মূলা দেখায়, কিন্তু এই অবস্থার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে সেটা কিন্তু আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর রাশিদী মাহবুব, আপনার কাছে আমি আবার আসবো। জনাব ডক্টর মোড়ল নজরুল ইসলাম, চিকিৎসার এই যে সংকট দেখা যাচ্ছে, কেন সেটি আপনার কি ধারণা? আপনি কাইন্ডলি নিজেকে আনমিউট করে নিন। সুমন, এই সুমন, শোনা যাচ্ছে? জি বলুন। আচ্ছা, যেটা হচ্ছে যে দেখেন, আমাদের এই যে সংকটটা, এই সংকটটা কিন্তু বিশেষজ্ঞরা এখানে রশিদুল মাহবুব স্যার আছেন, জাফরুল্লাহ স্যার আছেন, ওনারাও ভালো জানেন, ওনারা বিভিন্ন সময় বলেছেন। এবং যে বিষয়টি আমরা বিভিন্ন সময়ে এখানে আপনাদের চ্যানেলে বা আমরা অন্য কোথাও আলোচনা করেছি, যে সেটা যখন ভারতে যখন যেটাকে আমরা ডেল্টা ভেরিয়েন্ট বলছি, এটা যখন আসলো, যখন আপনি দেখেছেন যে এই সংক্রমণটা 4 লাখের উপরে চলে গিয়েছিল এবং ডেথটা মোর দ্যান 3000 4000-এ চলে গিয়েছিল, তখন কিন্তু আমাদের দেশে আমরা যারা কথা বলি বা যারা বিশেষজ্ঞ, তারা কিন্তু এই সতর্কবাণীটা উচ্চারণ করেছিলেন। এবং ইভেন মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বারবার বলেছিলেন যে আমরা কিন্তু যদি এখন থেকে ব্যবস্থা না নিতে পারি, আমরা যদি, তাহলে কিন্তু আমাদের একটি ভয়াবহ সংকট আসতে পারে। এবং আজকে যে কথাটি আমাদের ডিজি, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি যেটা বলেছেন, যে আমাদের মানে উনি যেটা বলেছেন সেটা কিছুটা অসহায়তার মতো বলেছেন, যে মানুষকে যদি কন্ট্রোল করে না যায় তা আমরা শয্যা কত বাড়াবো, আমরা চিকিৎসা কত বাড়াবো। এবং আমি এতটা হতাশ হতে চাই না, তার কারণটা হচ্ছে আপনি যদি একটু ফিগার দেখেন, আমাদের টোটাল ডেথ এ পর্যন্ত 15,000। আপনি যদি একটু মানে বিশ্ব প্রেক্ষাপটের ফিগারগুলো দেখেন, তাহলে আপনি দেখবেন যে আমাদের এতটা হতাশ হওয়ার মতো অবস্থা না। একটা হচ্ছে যেমন ইউএসএ 6,21,000-এর মতো মারা গেছে, ব্রাজিলে 5,27,000 মারা গেছে, ইউকেতে 1,28,000, ইটালিতে 1,27,000, এরকম জার্মানি, ইরান, পেরু, বেলজিয়াম, অনেক দেশে কিন্তু ডেথ অনেক বেড়ে, এবং ভারতেও তো আপনি জানেন যে 4 লাখের উপরে মারা গেছে। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ, আমি একদম মানে একেবারে নিকটবর্তী, যেমন ভুটানে মাত্র 1 জন মারা গেছে, লাওসে 3 জন মারা গেছে, ব্রুনাইতে 3 জন মারা গেছে, এমনও আছে। কিন্তু আবার আপনি যদি মানে অন্যদিক থেকে দেখেন, ইন্দোনেশিয়াতে কিন্তু 63,000 মারা গেছে, সিঙ্গাপুরে মারা গেছে মাত্র 36 জন, এইরকম চিত্র আছে। আমি বলবো যে আমরা যেটা, আমাদের ব্যর্থতা যেখানে, সেটা হচ্ছে যে আমরা পর্যাপ্ত সময় পেয়েছিলাম যাতে ভারতীয় ভেরিয়েন্টটা বাংলাদেশে না আসে, সেখানে একটি
কঠোর ব্যবস্থা নেওয়া। যেমন আমরা কিন্তু শুরু থেকে বলে আসছি যে আমাদেরকে এই যে বর্ডার এরিয়াগুলোকে আজকে সিল করে দিতে হবে। আজকের যে রিপোর্টটা আপনি যদি দেখেন, সব থেকে হাইয়েস্ট ডেথ হচ্ছে খুলনাতে, যেখানে 66 ডেথ, এবং ঢাকা বিভাগের ডেথ হচ্ছে 58। অর্থাৎ দেখেন যে আপনি আজকে রংপুর বলেন, রাজশাহী বলেন, আজকে যে পেরিফেরিতে যে ডেথগুলো, যে সংক্রমণগুলো, সেগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে এটা আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে এটা শুধু বর্ডার এলাকার 7টি জেলাতেই থাকবে না, এটা কমিউনিটি ট্রান্সমিশন হয়ে যাবে, এবং আলটিমেটলি তাই হয়েছে। আমি আপনাকে একটু ফিগার বলি। জি। দেখেন, ঢাকাতে 44 থেকে 45%, ময়মনসিংহ বিভাগে 23%, চট্টগ্রাম বিভাগে 31%, রাজশাহী বিভাগে 23%, রংপুর বিভাগে 36%, বরিশাল বিভাগে 52%, সিলেট বিভাগে 35%, এবং খুলনা বিভাগে 37-38%। অর্থাৎ আমরা যদি দেখি যে এই যে পার্সেন্টেজ, এগুলো কিন্তু আমি সংক্রমণের কথা বলছি। অর্থাৎ এটা যে প্রতিটা বিভাগেই দেখেন কম বেশি একই ধরনের সংক্রমণ হয়েছে। অর্থাৎ আমরা এখন ধরে নিতে পারি এই যে এটা কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, এবং সেখানে আপনি এটা যে খুব ওভারনাইটে একটি বিরাট সাফল্য অর্জন করতে পারবেন আমি তা মনে করি না। আরেকটা জিনিস দেখেন, যে আমরা যারা এই যে কথা বলি, এটা এখানে দুইজন খুব সিনিয়র বিশেষজ্ঞ আছেন, ওনারা বলবেন। দেখেন, আমাদের বিশেষজ্ঞরা আমরাই একসময় বলেছি গরিব মানুষের এটা হয় না, বস্তিবাসীর এটা হয় না, এটা ধনীদের রোগ। এই যে একটা আমরা মাস্কটা পরাইতে পারি নাই, আমরা সোশ্যাল ডিস্টেন্সিংটা পারি নাই, আমরা বাজার ঘাটে নিয়ন্ত্রণ করতে পারি নাই। কিন্তু আইসিডিআরবি যে রিসার্চটা করেছে, সেখানে দেখেন তারা কি বলেছে, 71% বস্তিবাসীর ভিতরে ইমিউনিটি বা অ্যান্টিবডি ডেভেলপ করেছে, 55% চট্টগ্রামের বস্তিবাসীর অ্যান্টিবডি ডেভেলপ করেছে। হোয়াট ডাজ ইট মিন? তার মানে হচ্ছে যে এরা কোনো না কোনো সময় কোভিড আক্রান্ত হয়েছিল। অর্থাৎ আমরা যে মেসেজগুলো জনগণের কাছে দিয়েছি, সাধারণ মানুষের কাছে দিয়েছি, আমরা যারা বিশেষজ্ঞ দাবি করি, আমরা যারা কথা বলি, আমরা কিন্তু সঠিক ভাবে অ্যাড্রেস করতে পারি না। এবং আপনি দেখবেন যে যেখানেই যান, এই মাস্ক কিন্তু গলায় ঝুলায় থাকে। আপনি টিভির সামনে আসলে পকেট থেকে বের করে তারপরে একটা মাস্ক কোন রকমে মানে রাখতে হবে সেইভাবেই রাখে। অর্থাৎ আমরা এই যে সচেতনতার জায়গাটায় আমরা করতে পারি নাই। আজকে আপনি তারপরে যেটা রশিদ মাহমুদ স্যার যেটা বলেছেন, যে যথার্থই বলেছেন, যে দেখেন ইংল্যান্ডে যখন জানুয়ারিতে আপনি দেখেন যে যেটা ব্রিটিশ যে ভেরিয়েন্টটা প্রথমে যেটা আপনার সারা ওয়ার্ল্ডে একটা তোলপাড় সৃষ্টি করলো, সেপ্টেম্বরে যখন যেটা ধরা পড়লো, ওরা কিন্তু প্রাইম মিনিস্টার বরিস জনসন এটাকে গুরুত্ব দেয় নাই। তারপরে জানুয়ারিতে যে তারা সেটার মূল্য দিল, এবং সেখানে পিকটা এত বেড়ে গেল যে পার ডেতে 27-28 হাজার করে তাদের সংক্রমণ বাড়তে লাগলো, পার ডেতে তাদের মোর দ্যান 10,000 তাদের এই যে ডেথ হতে লাগলো। তখন কিন্তু তারা কমপ্লিট নজরুল ইসলাম, আমি একটু আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটি হলো ইউকে তাদের সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে, এবং ভারতের উদাহরণ টানলেন আপনি। ভারতও মোটামুটি ঘুরে দাঁড়াচ্ছে। যুক্তরাষ্ট্র তো এখন মাস্ক ছাড়া ওখানে লোকজন চলাফেরা করতে পারছে। বাংলাদেশে আপনি কি মনে করেন, বাংলাদেশ কবে ঘুরে দাঁড়াবে? না, ঘুরে দাঁড়ানোর যেমন ইউকে এবং ইউএসএ এই দুটি রাষ্ট্রই, এবং ইসরায়েল, এই তারপরে আপনি দেখেন যে ইউরোপের অনেক দেশ কিন্তু তাদের অবস্থা ভালো না, স্টিল নাও তাদের অবস্থা ভালো না। কিন্তু ইউকে এবং ইউএসএ যেটা যে কারণে ঘুরে দাঁড়িয়েছে, বিকজ অফ দ্য ভ্যাকসিন। তারা কিন্তু মাস ভ্যাকসিনেশনে গেছে, এবং তাদের মোর দ্যান 90% ফার্স্ট ডোজ কমপ্লিট করেছে, তারা মোর দ্যান 60% ফুল ডোজ কমপ্লিট করেছে। এবং তারপরে কিন্তু তারা আপনার কাছে আমি ডক্টর মোরাল নজরুল ইসলাম, আমি আপনার কাছে আসছি। জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এই যে 200 কোটাতে এসে পৌঁছালো, আপনি কি মনে করেন সামনের দিনগুলোতে এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে? আপনি একটু কাইন্ডলি নিজেকে আনমিউট করে নিন। খুব খারাপ অবস্থার দিকে যাবে। 1 বছর আগেই আমরা এই জিনিসগুলি বলেছিলাম, এবং এটাকে হিসাবের মধ্যে দেয় নাই। আমাদের বিশেষজ্ঞরা যেমন লকডাউনের ব্যাপারে পরিষ্কারভাবে বলেছিলেন, একবারে 14 দিনের লকডাউনের ব্যবস্থা করেন, 7 দিন, 2 দিন, 4 দিন। লকডাউন আজকে যদি ঢাকার রাস্তাতে যদি বেরিয়ে থাকেন কেউ, আমি যখন বাসা থেকে হাসপাতাল আসছিলাম,
মনে হচ্ছিল একটা স্বাভাবিক জীবনযাত্রা। গাড়ি ঘোড়ার চাপ বরঞ্চ বেড়েছে, কমা তো দূরের কথা। সুতরাং একটা জিনিসকে, যেটা সরকারের একটা সবচেয়ে বড় দুর্ভাগ্য, সরকার এই কথা বলছেন, কাজে সেটা পরিণত হতে পারছে না। সরকারের সবচেয়ে বড় দুর্ভাগ্য, তারা জনগণকে বিশ্বাস করেন না, জনগণের উপরে তাদের আস্থা নাই। তাদের আস্থা আমলা দিয়ে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী। সকলের জ্ঞান বিতরণ, এদের কাউকে দিয়ে জ্ঞান বিতরণ হয় না। আজকে আমাদের স্মরণ থাকা উচিত, আমাদের বাচ্চা ছেলেরা নিরাপদ সড়কে তারা কি করেছিল। এখানে পুলিশ গাড়ি থামাতে পারতো না, তারা প্রত্যেকটা গাড়িকে চেক করেছিল, তারা প্রত্যেকটা ইকে বুঝিয়ে বলেছে। মন্ত্রীর গাড়িও বাদ পড়ে নাই, আনোয়ার হোসেন মঞ্জুর গাড়িও তারা আটকে দিয়েছিল। পোলাইটলি, ভদ্রভাবে চাচা দাদা মা বলে। আর এখানে পুলিশ হলে কি করে, রিক্সাওয়ালার গায়ে একটা থাপ্পড় দেওয়া, বলে হারাম দাদা দেখাচ্ছে না, অথবা এই গাড়িওয়ালাটা সে বাইপাস করে। এই জন্য তারা জনগণের যে ভাষায় বুঝে সেই ভাষায় কথা বলি নাই আমরা। যেমন ধরেন, আমরা হুকুম করলাম ঈদে বাড়ি যাবেন না, ঈদে বাড়ি যাবেন না, এটা কি হয়? অবশ্যই বাড়ি যাবে, কেননা তারা বছরে একবার বা দুবারই যায়, ছেলে মেয়েকে দেখতে যায়, ছেলে মেয়ে তার গ্রামের বাড়িতে থাকে, বাপ মায়ের সাথে থাকে। সেটা তাকে কি ভাষায় বলা ছিল? অবশ্যই যাবেন। তবে আপনি যে প্রিয়জনটাকে দেখতে যাচ্ছেন, যাকে আদর করতে চাচ্ছেন, আপনি যদি আজকে এই ভাইরাস বহন করে নিয়ে যান, সেও আক্রান্ত হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আপনি পয়লা জেনে নেন যে আপনি আক্রান্ত হয়েছে কি হয়। এখনো আমাদের এখানে 40,000 টেস্ট হয় না, আমাদের প্রতিদিন 1.5 লাখ টেস্ট হওয়া দরকার। আজকে কি করা হচ্ছিল? বাস স্ট্যান্ডে, লঞ্চ ঘাটে, রেলওয়ে স্টেশনে, সর্বত্রই সহজ সুলভ টেস্টের ব্যবস্থা করা দরকার ছিল, যাতে তারা সঙ্গে সঙ্গে নিয়ে তাকে রিপোর্টটা পেত। যদি আক্রান্ত হয়ে থাকে, পজিটিভ হলে বলতে হচ্ছে, ভাই তুমি যদি যাও, তোমার ছেলে মেয়ে বাবা মা আক্রান্ত হবে, তুমি যেও না, এখান থেকে বসে তুমি চিকিৎসা দাও। আর যার নাই তাকে, আজকে বাস আপনারা গরিব মানুষের বাহন বন্ধ করেছি, ট্রান্সপোর্ট এটা আজকে ইন্টার ডিস্ট্রিক্ট বন্ধ করেছি। হওয়া উচিত ছিল কি, ইন্টার ডিস্ট্রিক্ট গণপরিবহনকে চালু রাখা দরকার। গণপরিবহনকে, তবে বাসের পঞ্চায়েত, যেটা সরকার কিন্তু করেছিলেন, বুঝেছিলেন, বুঝেন নাই তা না, তারা কিন্তু ওদের ভাড়া বাড়িয়েছিলেন, কিন্তু অর্ধেক যাত্রী নেবেন, কিন্তু সেটাকে কার্যকর করেন নাই, এদিকে কিন্তু ভাড়া বাড়িয়ে দিয়েছেন। আজকে এই জিনিসগুলি, খাবার দোকান, তারা রেস্টুরেন্ট চাইনিজ খোলা রেখেছেন, গরিব মানুষ এই রিক্সাওয়ালাটা ফুটপাতের দোকানে বসে খায়, তারটা বন্ধ করে দিয়েছেন। জি। সে খাবেটা কোথায়? জি, জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, চিকিৎসার বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই। এই যে পত্রিকায় ছবি ছাপা হচ্ছে, বাইরে চিকিৎসা দেয়া হচ্ছে, আপনি আইসিইউর সংকট আছে কিনা দেশে? দেখেন, আমরা সবগুলিতে মেকানিক্যাল সলিউশন চাই। অবশ্যই আইসিইউ সংকট আছে। 1.5 বছর আগে আমি কি বলেছিলাম? আমাদের মূল সমস্যা হবে অক্সিজেন। মানুষকে অক্সিজেন দিতে হবে, এবং অক্সিজেনের জন্য তরিকাও বলে দিয়েছিলাম। পৃথিবীর সবচেয়ে বড় অক্সিজেন কোম্পানি এই দেশে, তার ফ্যাক্টরি আছে, লিন্ডা। আমি বলি জার্মান কোম্পানি, আগে ব্রিটিশ অক্সিজেন ছিল। আমি যে সরকারকে অনুরোধ করছিলাম, তাকে জিজ্ঞাসা করে তোমার ক্যাপাসিটি কত আছে, এটাকে ডাবল ট্রিপল করতে হলে আমার কি কি সাহায্য দরকার, আর কি করতে হবে। সে আজকে যদি সিলিন্ডার নিয়ে যায়, আর বিক্রি সিলিন্ডার না হলে সে ভরে না। এবং এইসব জিনিসগুলিকে সমন্বয়টা এটা করেন নাই। আজকে আইসিইউ লাগবে 5% রোগীর জন্য, বেশিরভাগ রোগীর জন্য একটা যেটা লাগবে বাড়িতে চিকিৎসা হবে। হাসপাতালে চিকিৎসাটা মানে কি? অক্সিজেন দেওয়া, বেসিক জিনিস হলো অক্সিজেন দেওয়া। আর তারপরে হলো আইসিইউ বলছেন, আইসিইউ এখানে রুচিদি বাবু আছে, আজকে তার জনবলের ট্রেনিং, সেটাও বলেছিলাম। আইসিইউ মেশিন আনতে পারবেন, ভেন্টিলেটর আনতে পারবেন, ইনকিউবেশন করা শেখান, করার মধ্যে টিউব ঢুকানো শেখাতে হবে। এই জিনিসগুলিকে
ওনারা কোনো বিশেষজ্ঞের মতামতকে গ্রাহ্য করেন নাই। তারপরে ভ্যাকসিনের কথা রশিদ মাহবুব খুব এলাবোরেটলি বলেছে, আজকেও বা কালকের পত্রিকা তো আছে, আমেরিকার ফাউচি বলেছেন যারা মারা গেছে আমেরিকায় তাদের 99% ভ্যাকসিন নিতে রিফিউজ করে, ভ্যাকসিন নেয় নাই। ভ্যাকসিন যেটা করে রোগের মৃত্যুর হার কমায়, রোগের তীব্রতা কমায়। আমরা সরকার জনসাধারণকে বিশ্বাস করে। আজকেও পত্রিকায় দেখলাম সরকার ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন, সোভিয়েতের রাশিয়া থেকে ভ্যাকসিন আনবে, কিন্তু রাশিয়ান সরকারের কাছে ভ্যাকসিন কি আছে এটা বলে নেই, কবে আসবে তা বলেন নাই। অথচ রাশিয়াতে, এটা সত্যি কথা, আপনার 2 কোটি ভ্যাকসিন স্টকে আছে, এটা রাশিয়ান গভর্নমেন্টের কাছে নেই, এটা রাশিয়ান কোম্পানির কাছে আছে। সুতরাং আজকে সেই কোম্পানির পক্ষ থেকে আমরা 6 জুন তারিখে ফরেন মিনিস্টারকে জানিয়েছিলাম, প্রাইম মিনিস্টারকে জানিয়েছে মাত্র $8। আপনি চীনের ভ্যাকসিন কিনছেন $10, ওরা রাশিয়ান কোম্পানি ভ্যাকসিন দিতে চায় $8। তবে আমি এটাও বলেছি, প্রধানমন্ত্রী যদি নেগোশিয়েট করেন, প্রধানমন্ত্রী যে তাদের একটা কন্ডিশন যে 28শে জুনের মধ্যে আপনাদের সিদ্ধান্ত জানাতে হবে। আমরা বলে করে সময়টা বাড়িয়েছি কিছু, ইতিমধ্যে আবার রাশিয়াতে প্রকোপ বেড়ে গেছে। এখানে সিদ্ধান্তহীনতা আমাদের রোগ চিকিৎসা না পাওয়ার মূল কারণ। তারপরে হলো কি, আজকে আমরা যেভাবে করছি, এখানে আজকে আমরা বহুদিন ধরে এই বাজেটের সময় আমি পরিষ্কারভাবে লিখে দিয়েছি অনুমতির খেলা অর্থমন্ত্রী। এখানে আজকে আমার ইউনিয়ন হেলথ সেন্টারে ডাক্তার থাকার উপযুক্ত করতে হবে, আর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এখানে মাত্র একটা ইউনিয়ন সেন্টারকে আধুনিক পর্যায়ে নিয়ে যেতে হলে 10 কোটি টাকা লাগবে, এমন কোনো টাকা না। আমাদের যেখানে 6,00,000 কোটি টাকার বাজেটে আমরা যদি 50,000 কোটিও স্বাস্থ্য, এই সমস্ত 4 কোটি লাগবে যন্ত্রপাতি কিনা, 6 কোটি লাগবে। এই সব যে পরামর্শ তো আমরা দিয়েছি, সরকার কখনো বসে নাই। সরকারকে বারে বারে অনুরোধ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদিচ্ছাকে কাজে পরিচয়ে সবাইকে ডাকেন, সবাইকে নিয়ে বসেন। বিরোধী দলকে তারাও এই আপনার দেশ পরিচালনার অংশ বিশেষ। এখানে কেবল আরবি দিয়ে আপনি এটা, এই যে আমরা বলি জনগণের কথা, আমরা যখন পয়লা কথাটাই বলবো, সোশ্যাল ডিস্টেন্স আছেই, সামাজিক বৈষম্য তা না, ফিজিক্যাল ডিস্টেন্স। আজকে আমাকে যদি মসজিদে যাই, আমাকে কমপক্ষে 3 ফুট দূরে দাঁড়াতে হবে। বাসে হলে একটা সিট খালি রাখতে হবে। কে করতে পারবে? আজকে এই বাচ্চা ছেলেরাই করতে পারতো, তারা বাসের এখানে দাঁড়িয়ে থাকতো, গনে গনে লোক ঢুকাতো, তাহলে তারা আজকে সেখানে, আজকে আমাদের সবাইকে সঙ্গে নিয়ে পারতে হবে। অক্সিজেনের কথা বলি, আমি তো অক্সিজেনের কথা 1.5 বছর আগে বলেছি, এখনো বলি, একটা অক্সিজেন প্ল্যান্ট, ওদের একটা যে বাতাসে অক্সিজেন থাকে, এটা কি করতে হয়? আমরা যদি ইন্ডিয়াতে যান তাহলে দেখবেন বাতাসটা ধরে সেপারেশন করে, অক্সিজেনকে আলাদা করে, কার্বন ডাই অক্সাইড আলাদা করে, নাইট্রোজেন আলাদা করে, আলাদাভাবে তারাই করে। এটা খুব কঠিন টেকনোলজিও না, কিছুই না। এই জাতীয় একটা প্ল্যান আমাদের ঢাকা মেডিকেল কলেজ বিএসএমইউ এর ক্যান্টনমেন্ট, এর পুরা অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য আমার মাত্র 6 কোটি টাকা, মাত্র 6 কোটি। এটা আবার জার্মান মেশিন দিয়ে করবে, আর যদি চাইনিজ মেশিন দিয়ে করেন এটা 4 কোটি যাবে। এইসব দ্রুত সিদ্ধান্ত, এই জাতীয় আমার স্বাস্থ্যমন্ত্রী যে বলেছেন হয়েছে, হচ্ছে, হবে না, প্লিজ বলেন আপনারা এই ভ্যাকসিন কবে আসবে? এই মাস অনেক বড় সময়, তারিখ বলেন, তারিখ। জি, 7 দিন পর। জি, জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনি বলছেন যে সিদ্ধান্তহীনতা আছে, কাজগুলো দ্রুত করতে হবে। আমাদের একটা বিরতির সময় হলো, একটা বিরতি নেই, ফিরে এসে আরো বিশ্লেষণ আছে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন আপনারা। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব ডক্টর মোরাল নজরুল ইসলাম, তাহলে এই যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, তা কি সিদ্ধান্ত নিতে দেরি করায়, নাকি আমাদের প্রস্তুতি নেই, নাকি এই দেশের মানুষ আসলে সচেতন না? না, আমাদের মানুষ সচেতন
যে একেবারেই না তা বলবো না, সচেতন যে পর্যায়ে থাকার কথা ছিল আমরা সেই পর্যায়ে সচেতন না। আরেকটি জিনিস হচ্ছে দেখেন, এই সচেতনতা দিয়ে কিন্তু পৃথিবীর কোথাও এই কোভিডকে নিয়ন্ত্রণ করা যায় নাই। এবং এই যে সমস্ত দেশে নিয়ন্ত্রণটা হয়েছে সেখানে দেখেন আপনি, এটা আমরা যেটা বলছি যে সচেতনতা, তারপরে ডিস্টেন্সিং, তারপরে এই যে স্যানিটাইজেশন, হাত ধোয়া, এগুলো তো সবাই বলছে, এগুলো কিন্তু আমাদের যে সংকটগুলো, মেইন যে সংকটটা হচ্ছে দেখেন যেটা জাফর ভাই খুব চমৎকার করে বলছেন, যে আমি আগেও বলেছি একাধিকবার এখানে, যে দেখেন আমাদের পার ডে অক্সিজেন ক্যাপাসিটি আছে 150 থেকে 200 টন। আমার আজকে দরকার ছিল এট দিস মোমেন্ট আমার দরকার 1000 টন, সেটা আমার নাই। আজকে যদি ভারতের মতো এই অবস্থায় আমরা চলে যাই, আমরা আজকে আপনি দেখেন যে বগুড়া, ঠাকুরগাঁও থেকেও আজকে নিউজ আসছে যে অক্সিজেনের অভাবে, শুধু অক্সিজেন সিলিন্ডার নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে। আমি তো আশঙ্কা করতেছি অক্সিজেনের সংকটটাই যেটা হবে। আপনি আইসিইউ দেখেন। আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে আজকে ডিজি মহোদয় যেটা বললেন, এটাকে আমাদের একটু ভেবে দেখা দরকার, যে আজকে মফস্বল থেকে রোগী ঢাকায় চলে আসছে। আজকে এই যে সিটি কর্পোরেশনের যে হসপিটাল, তার যে পরিচালক, তিনি বললেন যে 70% পেশেন্ট হচ্ছে মফস্বল থেকে আসছে। তার মানে কি মফস্বলের জেলা হাসপাতালগুলোতে কিছুই নাই? আমরা কি করলাম এই যে 2 বছর ধরে করোনা? আজকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদেরকে জানতেই হবে যে তিনি কেন মফস্বল হসপিটালগুলোতে অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা করেন নাই, তিনি কেন আইসিইউর ব্যবস্থা করেন নাই, তিনি কেন শয্যার সংখ্যা বাড়াতে পারেন নাই। এই যে মফস্বল থেকে সব রোগী ঢাকায় চলে আসছে, কেন আসছে দেখেন। আর একটা জিনিস হচ্ছে যে ভ্যাকসিন যেটা আমাদের একটা সংকট হয়েছিল, হ্যাঁ, সেটা হচ্ছে এই সংকটটা কিন্তু একটা কৃত্রিম সংকট হয়েছিল। তার কারণ হচ্ছে যে আমাদের ভ্যাকসিন কিন্তু পাওয়ার কথা ছিল ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে, যেটা আমরা আশা করেছিলাম যেভাবে তাদের দেওয়ার কথা সেটা আমরা পেয়ে যাব, কিন্তু আমরা পাই নাই। একটা প্রাইভেট কোম্পানিকে সরকার দিয়ে, সেখানে সরকার এখন কিন্তু আর প্রাইভেট কোম্পানিতে যাচ্ছে না, যেটা ভারত সরকার কিন্তু তাদের এক্সপোর্টটা বন্ধ করে দেওয়ার জন্য আমাদের এই সংকটটা তৈরি হলো। কিন্তু আসার কথা দেখেন যে আমরা যে কোভাক্স থেকে অলরেডি মডার্না এবং আপনার যে সিনোফার্ম থেকে আমরা 45 লক্ষ ভ্যাকসিন অলরেডি পেয়ে গেছি। আরো 3.5 মিলিয়ন ভ্যাকসিন যেটা কোভাক্স থেকে আসবে, যেটা আন্ডার WHO, সেখানে কিন্তু 20 লক্ষ হবে অ্যাস্ট্রাজেনিকার। অর্থাৎ অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনের যে আমাদের সেকেন্ড ডোজে যে সংকটটা ছিল, সেটাও কিন্তু কেটে যাবে এখন ভ্যাকসিনটা নিয়ে। এবং আগামীতে এটা চায়নার সাথে যে চুক্তি হয়েছে, আজকে যেটা পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রতি মাসে 50 লাখ করে ভ্যাকসিন আসবে। আজকে স্পুটনিক ভি যে রাশিয়ার সাথে যে চুক্তি হয়েছে, সেখান থেকে ভ্যাকসিন আসবে। আমি মনে করি যে ভ্যাকসিনের সংকটটা আমাদের হয়তো কেটে যাবে, কিন্তু আমাদের যে সংকটটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে যেভাবে এই যে কোভিডটা ছড়িয়ে গেছে সারা দেশে, এবং আমি যেটা বিভাগ ওয়াইজ যে পরিসংখ্যান দিয়ে বললাম, এটা কিন্তু খুবই খুবই উদ্বেগজনক। এবং সেটাতে যদি আমরা কিভাবে কন্ট্রোল করব, এটা যদি কন্ট্রোল করা না যায়, এবং অক্সিজেনের অভাবে বেশিরভাগ আজকে দেখেন। জি, জনাব ডক্টর মোডাল নজরুল ইসলাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি। আমি আপনার কথা সূত্র ধরে জনাব অধ্যাপক ডক্টর রশিদী মাহবুবের মন্তব্য একটু শুনতে চাই, যে যেভাবে এটি সমাজে ছড়িয়েছে, গ্রামে বিশেষ করে, তা নিয়ন্ত্রণের উপায় কি, এবং অক্সিজেন সংকটের যে আশঙ্কা ডক্টর মোডাল নজরুল ইসলাম করছেন, তা আমাদেরকে কতটুকু ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে? প্রথম যে শব্দটা এখানে আমরা এটা কমিউনিটি স্প্রেড করে গেছি। কমিউনিটি স্প্রেডের যে জায়গাটা, সেখান থেকে কিন্তু সংগ্রামটা হবেই। এখন আমরা যে বড় দাগে কতগুলো জায়গায় দিচ্ছি, কমিউনিটির মধ্যে এটাকে পকেট করে ফেলছি, সুতরাং সংক্রামকটা হবেই, এ সম্বন্ধে কোনো দ্বিমত নেই। কারণ আমরা যেগুলো বন্ধ করেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দিচ্ছি না। কিন্তু এক উপজেলায় সেখানে কিন্তু আমরা বন্ধ করে উপজেলাতে আছে। সুতরাং সংক্রামক মিনিমাইজ কতটুকু হবে আমি এটা বলতে পারবো না, কারণ আমার যেটা ধারণা সংক্রামকটা চলতেই থাকে। 2 নম্বর হচ্ছে এদেরকে একটা স্বাভাবিক মৃত্যু দেওয়ার যে জায়গাটা,
সেটা সবার হাসপাতালে লাগবে না, কিন্তু অনেকেরই লাগবে। কিন্তু আমরা দেখছি ওই জায়গাটায় আমাদের দুর্বলতা আছে, হসপিটাল ম্যানেজমেন্ট এবং অক্সিজেন। অক্সিজেন যেহেতু এটা প্রাইম সিমটোমেটিক চিকিৎসা এবং তাদের প্রাইম জায়গাটা হচ্ছে অক্সিজেন, সুতরাং ওই জায়গাটা কিন্তু বাংলাদেশের ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো এখন 24-25টা পর্যন্ত তারা কিন্তু অক্সিজেন দিতে পারে নাই। এগুলো তো পরের কথা, দিতে পারে না। কেন পারে নাই এ নিয়ে তারা তর্কাতর্কি করতে পারে, কিন্তু জনগণ সেই বেনিফিট পাচ্ছে না, তার ব্যর্থতা মন্ত্রণালয়। গতকাল যে অর্ডারটা করেছে, কিরকম মন্ত্রণালয়, তার ডাক্তার মরে গেছে, তার ডাক্তার চাকরিতে নাই, তাকেও তারা বদলি করছে। সেখানে সিনিয়র সচিব বলে ভুলচুক হয়ে থাকলে শুদ্ধ করে দিব। মানে এটা আমি আবারও বলবো, তারা যে গাফিলতি কি পরিমাণ, এটা আমি এই মন্ত্রণালয় থেকে খুব বেশি কিছু একটা আশা করি। এখন একটাই আমাদের আশা, যে জায়গাটায় আমি বলছি, সেটা হলো আমরা ভ্যাকসিন কত তাড়াতাড়ি জনগণকে ভ্যাকসিনেট করতে পারি। এবং আমি 25 সালের মধ্যে যদি আপনি ভ্যাকসিনেট না করতে পারেন, বাংলাদেশের তখন জীবিকা থাকবে না, জীবন থাকতে পারে কিছু। এবং যদি এই 1 বছরের মধ্যে, আগামী জুনের মধ্যে যদি করতে পারেন, বাংলাদেশের জীবিকা এবং জীবন দুইটিই দাঁড়াতে পারে। সুতরাং ফার্স্ট অ্যাটেনশন ভ্যাকসিন, ভ্যাকসিন, ভ্যাকসিন। সেকেন্ড অ্যাটেনশন ফুলফিল দ্য ইয়েগুলো। আর যেটা থার্ড, যেটা হচ্ছে ব্লেম গেম, যে ও মানে না তাই হয়েছে। পৃথিবীর কোথাও এই সোশ্যাল ডিস্টেন্স দিয়া আপনার এটা করা, যদিও এটা ছিল একটা সময়ে আপনার কিন্তু মহামারী নিয়ন্ত্রণের একটা পদ্ধতি, এখনো আছে, কিন্তু সেটা মানানোর সক্ষমতা আমাদের নাই, জনগণেরও বুঝ নাই। এই হচ্ছে বর্তমান অবস্থা। অনেক ধন্যবাদ জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তাহলে স্বাস্থ্য সচেতনতা এবং লকডাউন এইসব বিষয়ের চেয়ে এখন টিকাই কি সবচেয়ে বড় হয়ে উঠছে এই পরিস্থিতিতে? অবশ্যই অবশ্যই সবগুলি সমন্বয় থাকতে হবে, টিকা এবং টেস্ট, তাকে সমভাবে করতে হবে। আপনারা এটা আশ্চর্য হবেন, আজকে 1.5 বছরও আমরা যে অ্যান্টিবডি টেস্ট বের করেছিলাম তার অনুমোদন পাইনি। আমরা একদিকে প্রধানমন্ত্রী বলছেন আমরা যুদ্ধে আছি, সত্যিকার অর্থে আমরা যুদ্ধে আছি। যুদ্ধের সিদ্ধান্তটা সঙ্গে সঙ্গে নিতে হয়, রাত্রিবেলা দিনের বেলা কথা নেই, 24 ঘন্টা। আজকে আমি জানি না প্রধানমন্ত্রীর সাথে স্বাস্থ্যমন্ত্রী কয়বার থাকে। আজকে টিকার কথা যেটা বলে রশিদ মাহবুব, আজকে এইটা হলো মেইন স্টেপ। এটাকে করার জন্য আমরা এটা রাশিয়ান কোম্পানি থেকে আমরা যে 2 কোটি টাকা আজকে 1 মাসও নাই। আমি আবার আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, সরকার রাশিয়ার সাথে এগ্রিমেন্ট করে খুব ভালো কাজ করেছেন, কনগ্রেচুলেশনস। কিন্তু কবে আসবে বলেননি কেন। আর আমাদেরটা আমি বলতে চাচ্ছি, আজকে যদি আপনারা অর্ডার দেন, 10 দিনের মাথা থেকে প্রতিদিন চার্টার প্লেন নামবে, আপনার প্রতিদিন 5 লাখ করে নামবে। তার ফলে আমাদের ম্যানেজমেন্ট সুবিধা হবে এবং $8 প্রধানমন্ত্রী যদি বসেন একটু আর একটু কমতেও পারে। এবং এইটা আর দ্বিধা না করে সেই আমাদের প্রতিদিন 1.5 লাখ টেস্ট করেন। অক্সিজেনের কথা আমি আবার রিপিট করছি, আজকে যদি আমরা চাইনিজ প্লান্ট আনি তাহলে আমার লাগবে 250 কোটি, আর যদি জার্মান প্লান্ট আনি তাতে প্রত্যেকটি জেলার জন্য, আমি কিন্তু ঢাকার জন্য বলছি না, 64টা জেলাতে যদি আমরা 64টা 100 টনের অক্সিজেন প্ল্যান্ট বসাই, তাহলে অন্তত অক্সিজেনের অভাবে মানুষ মারা যাবে না। এবং সেটা আজকে যদি আপনারা অর্ডার করেন, এটা লাগবে 70 দিন সময়, মানে 3 মাসের মধ্যে আমার প্রস্তুতি। যেটা আমি যখন বলেছিলাম তখন যদি আপনারা গ্রাহ্য করতেন, সেটা আমি আরো একটা কথা বলেছিলাম, সরকারকে বারে বারে অনুরোধ করেছিলাম, আমরা প্রত্যেকে আপনার অনুগত নাগরিক। আপনি ডক্টর ইউনুসকে অক্সফোর্ডে পাঠান, অক্সফোর্ড থেকে কম্পালসারি লাইসেন্স। আমি আবার রিপিট করছি এই কথাগুলি। ট্রিপস এগ্রিমেন্টের একটা আছে, একটা কম্পালসারি লাইসেন্স বলে একটা শব্দ আছে। এটা প্রাইভেট কোম্পানি পাবে না, সরকার পাবে। পাবলিক হেলথ ইন্টারেস্টের জন্য তারা যদি চায়, অ্যাস্ট্রাজেনেকা আমাকে টেকনোলজি দিতে বাধ্য, এবং সরকার চাইলে, গণস্বাস্থ্য চাইলে হবে না, সরকার চাইলে। এবং ডক্টর ইউনুস হলো রাইট পার্সন ছিল, এবং তাতে তাদের একটা সামান্য একটা রয়্যালটি দিতে হবে। তার মানে আমরা কিন্তু যখন বলেছিলাম এখন আমরা বাংলাদেশে অক্সিজেন নিজেরাই, আমরা ভ্যাকসিন নিজেরা তৈরি করতাম। তো এখনো যদি সরকার যেটা বলছে, আমি আশা করি
তারা রাশিয়ার সাথে জি। চায়নার সাথে হলে 2 থেকে 3 মাসের মধ্যে আমার দেশে প্রোডাকশন হওয়া উচিত। 6 মাস ইজ দ্য ম্যাক্সিমাম টাইম। জি অনেক আমাদেরকে আমরা রিপিট করছি আপনাদের মাধ্যমে, শেষ করছি। বাংলাদেশে 46 বিলিয়ন ডলার আমার সারপ্লাস ইনকাম রয়ে গেছে। অনুগ্রহ করে $0.5 বিলিয়ন ভ্যাকসিন প্রোডাকশনে ব্যয় করে। অনেক ধন্যবাদ আপনাকে। এখানেই শেষ করছি আজকের মতো। আরো খবর ও বিশ্লেষণ শুনতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।